আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে তোমাদের ফিজিক্স ভৌত পাঠের 24 নং ক্লাস এবং অধ্যায়ের নাম হলো আর্কিমিডিসের সূত্র ও আপেক্ষিক গুরুত্ব। অধ্যায় নম্বর হলো 10। তো চলো আমরা ক্লাস শুরু করি। অধ্যায়ের নাম যেহেতু আর্কিমিডিস, তো এখান থেকে আগে আমরা শিখবো আর্কিমিডিসের সূত্রটা কি। তাহলে আর্কিমিডিসের সূত্র কি এটা আমাদের আগে জানতে হবে, তাই না? তাহলে আমি আর্কিমিডিসের সূত্র তোমাদের শোনাই, তোমরা ভালোভাবে শুনে নিও। আমি লিখবো না এটা, আর তোমার যদি লিখতে ইচ্ছে হয় তোমাদের বইও দেওয়া আছে, তারপর আমি বলি, আমার থেকে শুনে শুনে লিখে নিতে পারো। আর্কিমিডিসের সূত্র হলো, কোনো বস্তুকে স্থির তরলে সম্পূর্ণ বা আংশিকভাবে নিমজ্জিত করিলে এটা কিছু পরিমাণ নিজের ওজন হারায়, এবং এই আপাত ওজন হারানো ওজনের সরি এবং ওই আপাত ওজন হারানো পরিমাণ অপসারিত তরলের ওজনের সমান। আমি আবার বলি, কোনো বস্তুকে স্থির তরলে সম্পূর্ণ কিংবা আংশিকভাবে নিমজ্জিত করিলে এটা কিছু পরিমাণে নিজের ওজন হারায়, আর এই হারানো ওজন তরলের দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হবে। বুঝতে পারছো? অর্থাৎ ধরো যে এই একটা পাত্রের মধ্যে একটা তরল রাখা আছে, এই তরলের ভিতরে কোনো বস্তুকে যদি আংশিক বা সম্পূর্ণ যদি ডুবানো হয় এর ভিতরে, তাহলে ওই বস্তুটা নিজের ওজনটা কিছু পরিমাণে হারায়। আর কি পরিমাণ ওজন হারাবে ওই বস্তুটা? যেই পরিমাণ তরলের ভিতর থেকে অপসারিত হবে সেই পরিমাণ ওজন হারাবে। এটা হলো আর্কিমিডিসের ল বা আর্কিমিডিসের সূত্র। তো এখন আমরা ডিটেলসে যাব একটুখানি। যাওয়ার আগে আমরা একটা ধারণা নিই আগে। দেখো, ধর এই একটা বস্তু, এই বস্তুকে আমরা পানির মধ্যে ডুবাবো। এই বস্তুকে পানির ভিতরে ডুবাবো। প্রথমে কিভাবে ডুবাবো? আংশিকভাবে ডুবাবো, তারপর সম্পূর্ণ নিমজ্জিত করব, তারপরে একদম ডুবিয়ে দিব। এইভাবে আমরা তিনটা অবস্থায় নিব আর কি। তো তার আগে দেখো, এই বস্তুর একটা ভর আছে না? অবশ্যই একটা ভর আছে। ভর হলো ভি, এর একটা আয়তন আছে ভি, এবং এর ঘনত্ব হচ্ছে রো। একটা বস্তুর অনেকগুলো বৈশিষ্ট্য থাকতে পারে, তার মধ্যে একটা হচ্ছে তার ভর থাকতে পারে, ভরকে প্রকাশ করলাম আমরা এম দ্বারা। এবং এই বস্তুর একটা নির্দিষ্ট আয়তন আছে, এই আয়তনকে ধরলাম ভি। এবং এই একটা বস্তু অবশ্যই একটা ঘনত্ব থাকবে, এই ঘনত্বকে ধরলাম আমরা রো। তাহলে আমরা স্বাভাবিকভাবে জানি এই বস্তুর ঘনত্ব নির্ণয়ের সূত্র রো ইকুয়াল টু কি হবে? এম ভাগ ভি। ঠিক আছে? তাহলে আমরা সূত্র কি জানি? রো ইকুয়াল টু এম ভাগ ভি। এই রো কি? বস্তুর ঘনত্ব ইকুয়াল টু বস্তুর ভর ভাগ বস্তুর আয়তন। ঠিক আছে? আচ্ছা, এখন এই বস্তুটাকে আমরা এই পাত্রের ভিতরে ডুবাবো, বিভিন্ন পজিশনে ডুবাবো। তো প্রথমে এই বস্তুকে এই পাত্রের মধ্যে ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দেখলাম কি, মানে অর্ধনিমজ্জিত, অথবা কিছু অংশ পানির নিচে আছে আর কিছু অংশ পানির উপরে আছে। এইভাবে আছে, এইটুকু আছে পানির নিচে, আর বাকিটুকু আছে কোথায়? বাতাসে বা পানির উপরে। আচ্ছা, এটাকে আমরা কি বলতে পারি? এটা আংশিক নিমজ্জিত অবস্থায় আছে, মানে আংশিক পরিমাণ নিমজ্জিত অবস্থায় আছে। তাহলে এটার নাম দিতে পারি আমরা আংশিক নিমজ্জিত অবস্থা। এটাকে বলতে পারি আমরা আংশিক নিমজ্জিত অবস্থা। আবার এই বস্তুটাকে মানে আবার লিকুইডের মধ্যে ডুবে দিছো, এখন দেখতেছো কি যে এটা সম্পূর্ণ ডুবে গেছে, কিন্তু ভাসতেছে, ডুবে ভাসতেছে এরকম। সম্পূর্ণ ডুবে মানে এই তলের সাথে একদম সমান হয়ে গেছে। সমান হয়ে কি হইতেছে? ভাসতেছে, তাই না? তা এটাকে আমরা বলতে পারবো সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা। আংশিক নিমজ্জিত নয়, সম্পূর্ণ ডুবে গেছে, তার মানে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা। আচ্ছা, তারপরে দেখো, এই বস্তুটাকে মাঝে মাঝে এখন একটা লোহার টুকরা পানিতে ছেড়ে দিলে কি হয়? একদম নিচে পৌঁছে যায় না এভাবে? তো এই বস্তুটা এইভাবে ছেড়ে দেওয়ার কারণে একদম নিচে চলে গেছে। এটাকে আমরা বলবো কি? একদম ডুবন্ত অবস্থা। ডুবন্ত অবস্থা। দেখো, বুঝতেছো কি না? প্রথমে একটা বস্তুকে পানির মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে দেখলাম কি আংশিক পরিমাণে ডুবে থাকে আর কিছু পরিমাণ পানির উপরে থাকে। আবার আরেকটা তরলের মধ্যে ডুবে দিলাম, ডুবে দেওয়ার কারণে দেখলাম কি একদম তরলের লেভেলের সাথে একদম নিমজ্জিত হয়ে ভাসতেছে। আর একটা অবস্থা দেখলাম হচ্ছে একদম সম্পূর্ণ ডুবে গেছে। এই তিনটা কন্ডিশন ব্যতি রেখে আর কোনোভাবে এই বস্তুটা অবস্থান করতে পারে না। এটা ভাবে আর কোনোভাবে সম্ভব না। এমন হওয়া সম্ভব না যে একদম মাঝখানে থাকবে, মাঝখানে কোনোভাবে থাকবে না। হয় পানির লেভেলের সাথে একদম ডুবন্ত অবস্থায় থাকবে, অথবা সামান্য উপরে সামান্য নিচে থাকবে, অথবা একদম ডুবন্ত থাকবে। এই তিনটার বাইরে আর অন্য কোনো পজিশন সম্ভব না। যদি সম্ভব হয়
তাহলে আমাকে দেখাই ওই কেমন কেমন সম্ভব হয়। কোনোভাবে এটা সম্ভব হবে না। কনফিডেন্স তো আছে আমার প্রতি, তাই না? ওকে, কনফিডেন্স না থাকলে চলবে, তুমি যদি আমাকে দেখাতে পারো তাহলে তোমাকে পুরস্কৃত করা হবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা আর্কিমিডিজের সূত্র কি পড়ছিলাম কোনো বস্তুকে যদি তরলের ভিতরে ডুবিয়ে দেই, মানে আংশিকভাবে ডুবাই আর সম্পূর্ণভাবে ডুবাই, তাহলে ডুবানোর ফলে এই যে বস্তুটা ডুবাইছি এই বস্তুটা নিজের ওজন হারাবে, কিছু পরিমাণ ওজন হারাবে। ধরো এখানে ছিল 10 কেজি, এখানে 10 কেজি থাকবে না, কিছু পরিমাণ ওজন কী হবে, হারাবে। সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা হারাবে, ডুবন্ত অবস্থা হারাবে। অর্থাৎ পানির ভিতরে অথবা কোনো লিকুইডের ভিতরে কোনো বস্তু রাখলে তার ওজন কী হবে, হারাবে। কেন হারাবে? কারণ আর্কিমিডিজের সূত্র বলে গেছে, কোনো বস্তুকে স্থির তরলে সম্পূর্ণ ডুবাই অথবা আংশিকভাবে ডুবাই তাহলে এটি কিছু ওজন হারায়। এই হারানো ওজন হলো যেই পরিমাণ তরল এখান থেকে অপসারিত করবে সেই পরিমাণ তরলের ওজনের সমান। অর্থাৎ দেখো এখানে পরিপূর্ণ পানি ছিল না পাত্রের ভিতরে, কিছু পরিমাণ ডুবানোর কারণে কিছু পরিমাণ পানি এখান থেকে উপচে পড়বে না, এভাবে উপচে পড়বে না, এর ভিতরে কিছু পরিমাণ পানি উপচে পড়বে কিন্তু এখানে, তাই না? এই যে এখানে যে পরিমাণ পানি উপচে পড়ছে এই তরলের ওজন যা হবে এই বস্তুর ওজনে কি হবে, মানে এই যে পরিমাণ ওজন হারাবে, হারানো ওজন আর এই তরলের ওজন কি হবে, সমান হবে। আবার দেখো এই বস্তুটা এখানে ডুবাইছো, একদম সম্পূর্ণ পানি ছিল, কিছু পরিমাণ অথবা যে কোনো তরল ছিল, এই তরলটা তাহলে উপচে পড়বে না, এখানে তরলটা উপচে পড়বে না। তাহলে এই বস্তুটা ডুবানোর কারণে যে পরিমাণ পানি এখানে উপচে পড়ছে এই পরিমাণ পানির ওজন আর এই বস্তুর যে পরিমাণ ওজন হারাবে, হারানো ওজন কি হবে, সমান হবে। আবার দেখো এখানে যেহেতু পরিপূর্ণ একটা পাত্র ছিল, একটা লিকুইড দিয়ে ভরা, তো এইখানে যদি কোনো একটা বস্তু ডুবানো হয় তাহলে এখান থেকে কিছু পরিমাণ পানি উপচে পড়বে না, এখানে এর ভিতরে। এই যে নিচে একটা পাত্র রাখছি আমরা, যাতে নিচে উপচে পড়ে, পানি যেন পরীক্ষা কোথাও না যায়। কেন না যায়? কারণ এইটুকু পানিকে যদি আমরা পরিমাপ করি তাহলে এইটুকু পানি অথবা তরল, যে কোনো তরল, এই তরলের ওজন যা হবে এই বস্তুর হারানো ওজনে কি হবে, তাই হবে। কারণ কি, আর্কিমিডিজের সূত্র বলে দিছে কোনো বস্তুকে স্থির তরলে সম্পূর্ণ বা আংশিকভাবে নিমজ্জিত করিলে এটা কিছু পরিমাণ নিজের ওজন হারাবে, আর এই হারানো ওজন হলো যেই পরিমাণ তরল অপসারিত হবে এখান থেকে সেই পরিমাণ তরলের ওজনের সমান। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো আচ্ছা, এটাকে আমরা নাম দিলাম ফিগার 1, এটাকে নাম দিলাম ফিগার 2, আর একটা নাম দিলাম ফিগার 3। ঠিক আছে? তাহলে এখানে দেখো, আচ্ছা এখানে আমরা একটা কাজ করি, এই ফিগার 1-এর জন্য এখানকার জন্য যে একটা আমরা যদি বলি এই বস্তুর ওজন কত হবে এখন, মানে বস্তু হারানো ওজন কত হবে, বস্তুর ওজন ইকুয়াল টু কি হবে, বস্তুর ওজন এম ইকুয়াল টু কি হবে, মানে বস্তুর এখন ওজন কত, তাহলে বস্তুর এখন ওজন কত হবে বলো, বস্তুর ওজন ইকুয়াল টু কি হবে, অপসারিত তরলের ওজন। তাহলে কি লিখতে পারবো, এই বস্তুর ওজনটা এখন এম ইকুয়াল টু, এই বস্তুর ওজন ইকুয়াল টু কি লেখা যাবে, এই যে অপসারিত তরলের ওজন, অপসারিত তরলের ওজন সমান কি লেখা যাবে, এই অপসারিত তরলের আয়তন ইন্টু ঘনত্ব, তাহলে এম সমান কি লেখা যাবে, ভি ইন্টু রো এল। আমরা তো জানি এম ইজ ইকুয়াল টু রো ভি, তাহলে ভি হবে এখানে তরলের এবং এই যে ঘনত্ব হবে তরলের ঘনত্ব। এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, যে পরিমাণ ওজন হারাবে, হারানো ওজন এম ইকুয়াল টু ভি ইন্টু রো এল। ঠিক আছে? এইখানে এসে কি লিখতে পারবো, দেখো এইখানে আসার পরে, দেখো এখানে আসার পরে যেহেতু সম্পূর্ণ ডুবে গেছে, এখন আমি কল্পনা করি, এটা যদি বাস্তবে না, আমি কল্পনা করলাম কি, এইখানে যদি কোনো বস্তু এই যে একদম পাত্রের নিচে একটা মিটার লাগানো আছে, মিটার বলতে কি, ওজন মাপার মেশিন, অর্থাৎ এখানে লাগিয়ে দিলাম আমি এইখানে আর এইখানে। তাহলে দেখো আমরা বললাম কি, যদি এই মিটারের উপর কোনো বস্তু আসে তাহলে এখানে ওজন শো করবে। তাহলে দেখো তো এই বস্তুকে পানির মধ্যে ডুবাইছে ঠিকই, কিন্তু এটা কি মেশিনের উপরে চলে আসছে, ওজন মাপার মেশিনের উপরে আসে নাই, তাহলে এখানে ওজন কত শো করবে, 0 শো করবে। আচ্ছা, আবার এই বস্তু তো এই মেশিনের উপরে এসে পৌঁছায় না, এখানে এসে পৌঁছায় নাই, তাহলে এখানে কত ওজন শো করবে, 0 শো করবে। আচ্ছা, কিন্তু এই বস্তুটা আমরা বলতে পারবো না যে একদম শেষ পয়েন্টে এসে মিটারের উপর চলে আসছে, তাহলে কিছু পরিমাণ ওজন শো করবে না। এই ওজনটাকে আমরা ধরলাম ওজন, আপাত ওজন। তাহলে এই ফিগার 3-এর ক্ষেত্রে আমাদের বস্তুর ওজন হবে এম ইকুয়াল টু আপাত ওজন প্লাস অপসারিত তরলের ওজন। দেখো এই ক্ষেত্রে যেহেতু আসে না, সেহেতু আপাত ওজনের মান কত হবে, 0।
শূন্য যোগ করা যে কথা না করে একই কথা। এই ক্ষেত্রেও দেখো এখানেও আপাত ওজন আছে, আমরা ধরে নিলাম আপাত ওজন আছে। আপাত ওজনের মান কত এখানে শূন্য দেখাচ্ছে, সেহেতু এখানে ওজন নাই। কিন্তু এইখানে আমাদের আপাত ওজন দেখাবে, একটা ওজন দেখাবে, যেহেতু আমরা বললাম মিটার লাগাইছি নিচে, মিটারের উপরে চলে আসছে। তাহলে সোজা কথা, আমাদের যদি আংশিক নিমজ্জিত অবস্থায় কোনো বস্তু থাকে, সেক্ষেত্রে এম ইকুয়াল সূত্র কী হবে, ভি ইন্টু রো এল। সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা থাকলে এম ইকুয়াল টু কী হবে, ভি ইন্টু রো এল। একই সূত্র, তাই না? কিন্তু এখানে কথা আছে, এটা একটু পরে বলবো। আর ডুবন্ত অবস্থা ক্ষেত্রে সূত্র হবে এম ইকুয়াল টু আপাত ওজন প্লাস অপসারিত তরলের ওজন। ঠিক আছে? এখানে দেখো কিছু পরিমাণ তরলের ভিতরে আছে না, এই টোটাল আয়তনটা কী ছিল, এই টোটাল আয়তনটা ছিল ভি। কিন্তু পানির ভিতরে আছে কতটুকু, এইটুকু পরিমাণ পানির ভিতরে আছে না, এটুকু আমরা ধরে নিলাম ভি এক্স। তাহলে এখানে বল তরলের আয়তন কতটুকু হবে, দেখো এখানে কি পরিমাণ তরল উপচিয়ে পড়বে, এই যেটুকু পরিমাণ পানির ভিতরে প্রবেশ করছে সেটুকু তরলে উপচিয়ে পড়বে। আর এখানে সম্পূর্ণ আয়তন প্রবেশ করছে, এই জন্য এই সম্পূর্ণ আয়তনের জন্যই পানি উপচিয়ে পড়ছে, তাই তো? তাহলে এখানে বস্তুর ওজন সমান কি লেখা যাবে, এখানে কি সম্পূর্ণ আয়তনের পানির উপচিয়ে পড়বে না, এই যে এইটুকু আয়তনের পানি উপচিয়ে পড়বে, এইটুকু আয়তনকে প্রকাশ করা হয়েছিল ভি এক্স দ্বারা। তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্র হবে এম ইজিক্যাল টু ভি এক্স ইন্টু রো এল। ঠিক আছে, বুঝতে পারছি আমি তোমাদের? তাহলে দেখো এই ক্ষেত্রে, তাহলে দেখো এই যে বস্তু, এইটুকু বস্তুর ওজন, এই যে যেটুকু বস্তু ডুবানো হয়েছে এইটুকু বস্তুর ওজন কত হবে বলতে পারবা? এইটুকু বস্তুর ওজন ইকুয়াল টু যেটুকু পানি এখানে পড়ছে সেটুকু পানির ওজন, একই কথা। তাহলে এইটুকু বস্তুর ওজন এম ইকুয়াল টু কি লেখা যায়, রো ইন্টু ভি, তাই না? তাহলে এই রো ভি এটা দিয়েও লেখা যায়, আবার আমরা এটাও বলতে পারি কি পরিমাণ পানি এখানে উপচিয়ে পড়ছে। তাহলে এই পরিমাণ পানি এখানে উপচিয়ে পড়ছে, তাহলে এইটুকু পানির আয়তন ধরলাম ভি, আর এইটুকু পানির ঘনত্ব ধরলাম রো এল। এল লিখলাম কেন, লিকুইডের ঘনত্ব, এই যে লিকুইডটা আছে লিকুইডের ঘনত্ব। তাহলে এম ইকুয়াল টু কি জানি, রো ভি। রোটা হবে লিকুইডের ঘনত্ব, আর কি পরিমাণ আয়তনের পানি এখানে পড়ছে তার নাম দিলাম ভি। আর এই আয়তনটুকু যেহেতু ভি এক্স, তাহলে এখানে ভি এক্স আয়তনের পানি পড়বে নিচে। তাহলে এম ইকুয়াল টু কী হবে, ভি এক্স ইন্টু রো এল। অর্থাৎ আংশিক নিমজ্জিত অবস্থায় থাকলে এম ইকুয়াল টু কী হবে সূত্র, ভি এক্স ইন্টু রো এল। ভি এক্স বলতে কী বোঝাবে, যেইটুকু আয়তন ওই একটা বস্তু নিচে প্রথমে, ওই বস্তু যেটুকু আয়তন পানির নিচে আছে ওইটুকুকে বলা হবে পি এক্স। আবার যখন সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে তখন আমরা এম ইকুয়াল টু কী বলতে পারবো, এই বস্তুর ওজন কত হবে, অপসারিত তরলের ওজনের সমান। তার মানে অপসারিত তরল কতটুকু হবে, অপসারিত তরল হবে আয়তন হবে সম্পূর্ণ আয়তন ভি ইন্টু লিকুইডের ঘনত্ব ভি এম ইন্টু ইজিক্যাল ভি ইন্টু রো এল। আমরা সূত্র কি জানি, এম ইকুয়াল টু রো ভি। আবার ডুবন্ত অবস্থার ক্ষেত্রে দেখো, ডুবন্ত অবস্থার ক্ষেত্রে সূত্র দেখি হবে ভি ইন্টু রো এল। কিন্তু এটা যেহেতু একদম নিচে চলে গেছে, তার মানে এখন আরও ওজন আছে, আরও কিছু পরিমাণ ওজন আছে, সেই ওজনের কারণে সে নিচে চলে গেছে। তার মানে তার আপাতত ওজনটা কত, মানে পানির ভিতরে গেলে দেখো, তুমি যদি পানির ভিতরে ডুব দাও, ডুব দেওয়ার পরে কোনো একটা বস্তুকে যদি মানে উপরে উঠাতে চাও, অনেক হালকা মনে হয় না? কেন হালকা মনে হয়, কারণ সে তার নিজের ওজন হারায়। আর তোমার কাছে একটা মনে হওয়া ওজন হয়। ধরো একটা বস্তু নিচে যার ভর ছিল 50 কেজি, কিন্তু পানির ভিতরে নেওয়ার কারণে তোমার কাছে মনে হচ্ছে 20 কেজি। এই যে মনে হচ্ছে না 20 কেজি, এটা হচ্ছে আপাতত ওজন। ক্লিয়ার? তাহলে ওই বস্তুর ওজনটা কত, যেই পরিমাণ পানি উপচে পড়ছে সেইটুকু ওজন প্লাস যেটুকু মনে হয় হইতেছে তোমার কাছে ওজন, এইটুকু ওজন দুটো যোগ করতে হবে। যোগ করলে তার টোটাল অরিজিনালি যে ওজনটা সেটা পাওয়া যাবে। বুঝতে পেরেছি তোমাদের? আচ্ছা, আমি আরেকবার বলতেছি, দেখো ভালোভাবে মনোযোগ দাও, এটা শেষ, আর আলোচনা করবো না এটা নিয়ে। যদি আংশিক নিমজ্জিত অবস্থা, অর্থাৎ একটা বস্তু যদি কিছু পরিমাণ পানির ভিতরে থাকে, এটা পানি না হয় অন্য কোনো লিকুইড হতে পারে, এবং কিছু পরিমাণ যে অংশ যদি পানির উপরে থাকে, তাহলে তার ওজন কতটুকু ওজন শো করবে, সরি মানে ওই বস্তুর ওজন কত হবে, ওই বস্তুর ওজন সমান কি লিখতে হবে, যে আমি তো জানি এম ইকুয়াল টু রো ভি, কিন্তু এই ভিটা কতটুকু হবে, যেটুকু আয়তনের বস্তু পানির ভিতরে চলে যাবে সেটুকু আয়তন ইন্টু ওই লিকুইডের ঘনত্ব। 2 নম্বরে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থার ক্ষেত্রে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থার ক্ষেত্রে কী হবে, সম্পূর্ণ আয়তন ইন্টু ওই লিকুইডের ঘনত্ব। ডুবন্ত অবস্থার ক্ষেত্রে সেম, সম্পূর্ণ আয়তন ইন্টু ওই লিকুইডের ঘনত্ব। কিন্তু এখানে একটা কিছু একটা ওজন আছে, মনে হওয়া ওজন আছে, আপাত ওজন আছে, যে ওজনের কারণে এটা ডুবে গেছে। তাহলে ওই ডুবে যাওয়া ওজনের মানে তোমার কাছে আপাত ওজন মনে হবে একটা, ওই ওজনটা যোগ করে দিতে হবে এই ক্ষেত্রে। অর্থাৎ লিকুইডের ভিতরে যদি কোনো বস্তু চুবানো হয় অথবা ডুবানো হয়, তাহলে যে আপাত ওজন পাওয়া যাবে সে আপাত ওজন এখানে কী করতে হবে, যোগ করে দিতে হবে। ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন এই অধ্যায়ের নাম ছিল কি, আর্কিমিডিস ও আপেক্ষিক গুরুত্ব, তাই না?
তাহলে আপেক্ষিক গুরুত্বের সাথে আমরা একটু পরিচিত হই। আপেক্ষিক গুরুত্ব, তাই না? আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্বকে এস দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ। আচ্ছা দেখো, আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি, যেহেতু ইংলিশে স্পেসিফিক গ্র্যাভিটি, সেহেতু তার প্রথম অক্ষর এস দিয়ে আপেক্ষিক গুরুত্বকে প্রকাশ করা হয়। আচ্ছা, আপেক্ষিক গুরুত্ব সমান সূত্র কি তোমরা বলতে পারো? এটা তোমরা অনেকবার করছো, হাইড্রোলিসি করছো, থার্মোডাইনামিক্স করছো, প্রত্যেকটা সাবজেক্টে মানে সম্পর্ক আছে আপেক্ষিক গুরুত্বের, তাই না? তারপর আমরা ভৌতবারে আরেকটা অধ্যায় করছিলাম, ওই যে পরিস্থিতি বিদ্যা, ওইখানে আলোচনা করছি আপেক্ষিক গুরুত্ব নিয়ে, আবার আলোচনা করতেছি। আপেক্ষিক গুরুত্ব সমান কি হবে? বস্তুর ঘনত্ব ডিভাইডেড ভাগ পানির ঘনত্ব, পানির ঘনত্ব। ঠিক আছে, তাহলে এর সময় আমরা কি লিখতে পারবো? বস্তু ঘনত্ব দিলাম রো, আর পানির ঘনত্ব প্রকাশ করলাম রো ডব্লিউ দ্বারা। অতএব বস্তু ঘনত্ব রো ইজিক্যাল কি লেখা যায়? রো ডব্লিউ ইন্টু এস লেখা যায়, তাই না? আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ের সূত্র একটাই, রো ইকুয়াল টু রো ডব্লিউ ইন্টু এস। অর্থাৎ বস্তুর ঘনত্ব ইকুয়াল টু রো ইন্টু, অর্থাৎ পানির ঘনত্ব ইন্টু পানির আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আর একটা বিষয়ে কথা বলবো, সেটা হলো দেখো, তেল পানিতে ভাসে কেন বলতে পারবা? তেল পানিতে ভাসে কেন? কারণ তেলের ঘনত্ব পানির ঘনত্ব থেকে কম। ঠিক আছে, তেলের ঘনত্ব পানির ঘনত্ব থেকে কম, এই জন্য তেল পানিতে ভাসে। অর্থাৎ যার ঘনত্ব কম সে থাকবে উপরে, আর যার ঘনত্ব বেশি সে থাকবে কোথায়? তার নিচে থাকবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, এই ক্ষেত্রে দেখো এটা কি ছিল? এই বস্তুটার বলতে পারবা এই বস্তু ঘনত্ব বেশি না কম? এই বস্তু যেহেতু পানির উপর থেকে ভাসতেছে, আচ্ছা, তাহলে দেখো এই বস্তুর ঘনত্ব এই লিকুইডের ঘনত্ব থেকে কম, এই জন্য এটা কি করতেছে? ভাসতেছে, তাই না? তাহলে আমরা বলতে পারবো যে এ রো গ্রেটার দেন, সরি, রো লেস দেন রো এল, মানে এখানে লিকুইডের ঘনত্বটা বেশি এবং বস্তুর ঘনত্বটা কম, এই জন্য বস্তুটা পানিতে ভাসতেছে। কিন্তু এই ক্ষেত্রে কি করতেছে? দেখো, এই ক্ষেত্রে এই বস্তুটা ওই লিকুইডের ভিতরে ডুবন্ত অবস্থায় ভাসতেছে। এটার কারণ হলো এই যে বস্তুর ঘনত্ব এবং লিকুইডের ঘনত্ব এটা সমান। যদি কোনো সময় এই বস্তুর ঘনত্ব এবং লিকুইডের ঘনত্বটা সমান হয় তাহলে ডুবন্ত অবস্থায় ভাসবে। আর যদি এই বস্তুর ঘনত্ব লিকুইড ঘনত্ব থেকে কম হয় তাহলে সেক্ষেত্রে ওই বস্তুটা একদম উপর থেকে ভাসবে। আর ডুবন্ত অবস্থা মানে এখানে নিচে চলে গেছে কি বস্তু, তার মানে বস্তুর ঘনত্বটা লিকুইডের ঘনত্ব থেকে বেশি। যেহেতু বস্তুর ঘনত্ব বেশি লিকুইডের থেকে, সেহেতু বস্তুটা কি হয়েছে? ডুবে গেছে। তার মানে আংশিক নিমজ্জিত অবস্থার শর্তের জন্য এখানে অবশ্যই লিকুইডের ঘনত্বটা বেশি হবে, আর সম্পূর্ণ নিমজ্জিত অবস্থার জন্য শর্ত হবে হচ্ছে দুইটার ঘনত্ব সমান। আর ডুবন্ত অবস্থার জন্য শর্ত হবে হচ্ছে যে বস্তু আমরা ডুবাবো অথবা চুবাবো ওই বস্তুটার ঘনত্বই বেশি। ঠিক আছে নাকি? আচ্ছা, তাহলে দেখো এই যে এখানে তিনটা সূত্র বুঝতে পারছো, তাই না? সমস্যা তো আর নাই। আচ্ছা বলো তো, এখানে আপাত ওজন আসলো কেন? আপাত ওজন আসছে কেন বলতে পারবে তোমরা কেউ? যেহেতু এই বস্তুটা একদম ডুবে গেছে, ডুবে নিচে চলে গেছে, যদি কোনো বস্তু ডুবে নিচে চলে যায় সেক্ষেত্রে আপাত ওজনটা কি হবে? যোগ হবে। ক্লিয়ার? তাহলে আমরা এখন পরবর্তী স্টেপে কথা বলি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখন নতুন আর একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্লবতা। প্লবতা কি কেউ বলতে পারবে? কে বলতে পারবে বলো তো? আমরা ক্লাস 9 কিন্তু পড়ে এসেছি আর্কিমিডিসের অধ্যায়টা, এবং প্লবতা সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা আছে। প্লবতা কাকে বলে বলো? অর্থাৎ কোনো বস্তুকে পানিতে রাখলে আপাতভাবে যে ওজনটা হারায় তাকে প্লবতা বলে। অর্থাৎ কোনো বস্তুকে পানিতে রাখলে যে ওজন হারাবে তাকে বলা হবে প্লবতা। অর্থাৎ এটা অবশ্যই তরলের ওজনের সমান হয়, তাই না? কারণ কি, যে পানিতে রাখলে যে পরিমাণ ওজন হারায় তাকে যদি প্লবতা বলে, আর ওই প্লবতাই তো অবশ্যই তরলের ওজনের সমান। তাহলে বলো তো প্লবতার সঙ্গে কি বললাম? কোনো বস্তুকে পানিতে রাখলে যে ওজন হারায় তাকে বলা হয় প্লবতা। ঠিক আছে, আর এই প্লবতাকে আবার কি বলা যায়? এই প্লবতার মান যা হবে অপসারিত তরলের ওজনে কি হবে তাই হবে, অপসারিত তরলের
ওজন। ঠিক আছে, আবার দেখো সংজ্ঞাটা বলতেছি, কোনো বস্তুকে পানিতে রাখলে আপাতভাবে যে ওজন হারায় তাকে বলা হয় প্লবতা। আচ্ছা, এই প্লবতা সমান তাহলে লেখা যাবে কি, অপসারিত তরলের ওজন। আর একটা টান শিখবো, সুতার টান। সুতার টান, আচ্ছা সুতার টানটা তোমাদের একটু দেখাই, চিত্র আগে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবো তোমরা। ধরো এই একটা পাত্র, এই একটা পাত্রের ভিতরে কিছু পরিমাণ লিকুইড আছে, যে কোনো তরল পদার্থ হতে পারে, সেটা হতে পারে পানি, হতে পারে তেল। এখন দেখো এর ভিতরে যদি একটা ইট ছেড়ে দাও, এবার যদি ছেড়ে দাও, একটা ইট অথবা কংক্রিট পাথর, তাহলে এটা কি এখানে কি ভেসে থাকবে নাকি ডুবে যাবে? অবশ্যই ডুবে নিচে দিকে চলে যেতে যাবে। কিন্তু আমি কি করলাম, বুদ্ধি করে সুতার সাহায্যে এটা বেঁধে দিলাম, বেঁধে উপরে ঝুলে দিলাম এভাবে। দেখো এটা কি করছি, সুতার সাহায্যে বেঁধে ঝুলে রাখছি। এখন কি আর এই ইট ইচ্ছা করে নিচে চলে যেতে পারবে? পারবে না। তাহলে বলো তো, এই যে ইটের ওজন, এইটের ওজন নিচে দিকে কাজ করবে না? আচ্ছা, এই ওজনকে ধরে রাখবে কি, সুতা। তাহলে সুতার টান ইকুয়াল টু এই যে ইটের ওজন। আচ্ছা বলো তো, ইটটা কোন ওজনের জন্য এখানে চলে যেতে হবে? আপাত ওজনের কারণে না? তাহলে সুতার টান ইকুয়ালটা আমরা লিখতে পারবো আপাত ওজন। আপাত ওজন, দেখো এই যে ইটের একটা আপাত ওজন ছিল, এই আপাত ওজনের কারণে তো সে ডুবে যেতে চাইতেছে। একে যদি আমরা সুতাতে বেঁধে রাখি, তাহলে সুতার টান সমান কি হবে এখানে, আপাত ওজন বলা যায়। আচ্ছা, আচ্ছা দেখো তো, এই বস্তুটা যদি ডুবে যায় সেক্ষেত্রে বস্তুর ওজন নির্ণয় সূত্র কি হবে? বস্তুর ওজন সমান এরকম লিখবে না তোমরা, যে আপাত ওজন প্লাস অপসারিত তরলের ওজন, এভাবে লিখবে না তোমরা? এভাবে তো লিখছিলাম আমরা, মনে করো যে লিখছিলাম না, যদি পানির নিচে ডুবে যায়, এভাবে ডুবে যায়, তাহলে কি লিখছিলাম বলো, এম ইকুয়াল টু আপাত ওজন প্লাস ভি ইন্টু রো এল। এটা যদি লিখছি এখানে, তাহলে দেখো বস্তুর ওজন, বস্তুর ওজন যদি আপাত ওজন না দেওয়া থেকে যদি প্লবতা দেওয়া থাকে, প্লবতা মান বসাতে পারবো না, প্লবতা। আর অপসারিত তরলের ওজন, সরি কি লিখলাম এটা, আপাত ওজন সমান কি লিখতে পারবো বলো তো, সুতার টান। সুতার টান আর এই অপসারিত তরলের ওজন সমান কি লিখতে পারবো, প্লবতা। তার মানে কোনো সময় কোশ্চেনে যদি বলা থাকে সুতার টান দেওয়া আছে, প্লবতা দেওয়া আছে, তাহলে বস্তুর ওজন কত? তাহলে সুতার টানের সাথে যদি আমরা প্লবতাটা যোগ করে দেই, তাহলে কি পাবো, বস্তুর ওজন পাবো, তাই না? আবার যদি বলে প্লবতার মান বাহির করো, তার মানে আমাদের অপসারিত তরলের ওজনের মান বের করলেই আমরা প্লবতা বের করতে পারবো। আবার যদি বলে সুতার টান বাহির করো, আপাত ওজনটা যদি আমরা বের করতে সমর্থ হই, তাহলে আমরা কি পেয়ে যাব, বস্তুর ওজন পেয়ে যাব, সরি এই যে আপাত ওজন সুতার টান পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা আমাদের মূলত এইটুকু বেসিক হলে আমাদের সব ম্যাথ পারা যাবে, কোনো সমস্যা হবে না। এখন আমরা কিছু নির্দিষ্ট টাইপের ম্যাথ নিয়ে কথা বলি, কথা বলবো নির্দিষ্ট টাইপের ম্যাথ নিয়ে। আচ্ছা তাহলে যে পর্যন্ত পড়ছো ওই পর্যন্ত থাক। এখন আমরা আমাদের ম্যাথে চলে যাই, কি কোয়ালিটির ম্যাথ থাকতে পারে। থাকতে পারে নিক্তি, নিক্তি মানে দাঁড়িপাল্লার অঙ্ক থাকতে পারে, নিক্তি অঙ্ক মানে দাঁড়িপাল্লার অঙ্ক থাকতে পারে। কিভাবে থাকতে পারে আমি লিখিয়েই, তোমরা দেখো। দেখো এরকম থাকতে পারে, দুটি বস্তু নিক্তি দুই পাল্লায় ঝুলিয়ে পানিতে ডুবিয়ে আপাত ওজন সমান পাওয়া গেল। অর্থাৎ ধরো এই একটা নিক্তি, এই একটা নিক্তির সাথে দুটো বস্তু ঝুলিয়ে দিছে, এভাবে দুটো বস্তু ঝুলিয়ে দিছো। এখানে আপাত ওজন পাইছো MA1 আর এখানে আপাত ওজন পাইছো কি MA2। সত্তা মতো কি বলতেছে, যে এই দুটো বস্তু নিক্তি দুই পাল্লায় ঝুলিয়ে দিছো, ঝুলিয়ে দিয়ে আপাতভাবে ওজন সমান পাইছো। তার মানে কি লিখতে পারি, সত্তা মতে আপাত ওজন সমান মানে MA1 ইকুয়াল টু MA2, এই দুটো সমান লিখতে পারবো না? এখন দেখো এই যে একটা বস্তু এখানে ঝুলাইছো, এর বস্তুর একটা ভর আছে M1, এই বস্তুর একটা ঘনত্ব আছে ρ1, এই বস্তুর একটা আয়তন আছে V1, এই যে এই সাইডে একটা বস্তু নিচ্ছে, এই সাইডের বস্তুর একটা ভর আছে M2, এই বড় বস্তুর একটা আয়তন আছে V2, এই বস্তুর একটা ঘনত্ব আছে ρ2। দেখা যায় না এভাবে? এখন দেখো আমরা কি জানি, আপাত সরি এই বস্তু ওজন ইকুয়াল কি লেখা যায়, আপাত ওজন প্লাস ভি ইন্টু রো এল।
এমন লেখা যায় না? এটার ক্ষেত্রে কি লেখা যায়? m2 ইকুয়াল টু ma2 প্লাস v2 ইন্টু রো টু, এরকম লেখা যায় না? সরি, এই যে রো ওয়ান কি এখানে রো ওয়ান রো এল, মানে এই এটা তো পানির ভিতরে ডুবাইছে নীতিটা তো বাতাসে না, নীতিটা তো পানির ভিতরে ডুবে আপাতত সমান পাওয়া গেছে। তাহলে এখানে রোটা কিসের হবে? ওই তরলের ঘনত্ব রো এল। তাহলে এম এ ওয়ান, এখান থেকে দেখো এম এ ওয়ানের মানটা যদি আমরা বসে, তাহলে এভাবে লিখতে পারবো এম ওয়ান মাইনাস ভি ওয়ান রো এল ইকুয়াল টু এম এ টু, এটুকু মান কি বসাতে পারবো? এম টু মাইনাস ভি টু রো এল। এখন ধরো এই সবগুলো মান দেওয়া আছে, একটা মানে আননোন, মানটা বের করতে পারবে না। এই ধরনের অঙ্ক থাকলে নিত্যের অঙ্ক, অর্থাৎ নিত্যের অঙ্ক থাকবে এইভাবে যে দুটি বস্তুকে নিত্যি দুই পাল্লায় ঝুলিয়ে পানিতে ডুবিয়ে আপাতভাবে ওজন সমান পাওয়া গেল, তার মানে এইখানের আপাত ওজন এখানে আপাত ওজন সমান। আর এখানের এম ওয়ান সমান আমরা কি লিখতে পারবো? এম এ ওয়ান প্লাস ভি ইন্টু রো এল, এক্ষেত্রে এম এ টু প্লাস ভি টু রো এল, ওই যে আমাদের সূত্র অনুযায়ী করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ম্যাথ নিয়ে আলোচনা করি এখন। মানে নেক্সট ম্যাথ বলতে নেক্সট ম্যাথের কেমন কিভাবে থাকতে পারে ম্যাথগুলো দেখে। ধরো যে সংকর ধাতুর অঙ্ক থাকবে আমাদের ম্যাথ করার ক্ষেত্রে, সংকর ধাতুর অঙ্ক। আচ্ছা দেখো, সংকর ধাতুর অঙ্ক কিভাবে থাকতে পারে। ধরো এই একটা সংকর ধাতু, এটা একটা সংকর ধাতু, তাহলে সংকর ধাতুর মধ্যে একের অধিক ধাতু থাকবে, যেহেতু সংকর সংকর মানে একের অধিক ধাতুর মিশ্রণ, তাই না? ধরলাম এখানে আমাদের দুইটা ধাতুর মিশ্রণের সংখ্যা তৈরি করা হয়েছে, একটা হচ্ছে সোনা আর একটা হলো রূপা। ঠিক আছে, দুইটা সংকরে আমাদের দুইটা ধাতুর মিশ্রণে আমাদের সংকর ধাতু তৈরি করা হয়েছে। কিভাবে ম্যাথ থাকতে পারে? ধরো যে এই যে পুরো একটা সংকর ধাতু, টোটাল ভর দেওয়া থাকতে পারে এম, এই টোটাল একসাথে মিশানো পারে একটা ঘনত্ব থাকতে পারে রো, টোটাল একটা আয়তন থাকতে পারে ভি। আবার এর ভিতরে যে কি পরিমাণ সোনা আছে ওইটুকু সোনার ভর ধরতে পারি আমরা এম ওয়ান, এই সোনার আয়তন থেকে ধরতে পারি ভি ওয়ান, এই সোনার ঘনত্ব ধরতে পারি রো ওয়ান। আর রূপা কি পরিমাণ রূপা আছে, তাহলে এম টু ওজনের রূপা আছে এর ভিতরে। আবার এখানে ভি টু আয়তন আছে, ভি টু আয়তনের রূপা আছে, রো টু আয়তনের রূপা, সরি রো টু ঘনত্বের রূপা আছে। আর এই দুটোর সমন্বয় করলে বড় এম পাওয়া যাবে, বড় ঘনত্ব পাওয়া যাবে, বড় আয়তন পাওয়া যাবে, এরকম থাকতে পারে। আচ্ছা, এখন এখান থেকে যদি কোনো কিছু তোমাকে বই করতে বলে, তাহলে আমরা এভাবে ম্যাথ করবো যে আমরা কি জানি, এম ইকুয়াল টু এম ওয়ান প্লাস এম টু লিখতে পারি না এখান থেকে। দেখো তো, কারণ কি এই যে দুইটা সোনার ভরার উপর যোগ করলে টোটাল ভরটা পাওয়া যাবে, লিখতে পারবো। আবার দেখো এই বড় এম, এম সঙ্গে লেখা যাবে বড় রো ভি লেখা যাবে। আবার এই এম ওয়ান সঙ্গে কি লেখা যাবে? ছোট হাতে রো ওয়ান ভি ওয়ান। আবার এম টু সময় কি লেখা যাবে? রো টু ভি টু লেখা যাবে না এগুলা? এম ইজিক্যাল টু রো ভি আমরা জানি। এভাবে ম্যাথ করতে পারবো না আমরা? আচ্ছা, আবার দেখো এভাবে করতে পারবো। আবার এই ম্যাথটা আমরা এভাবে লিখতে পারবো না? এম ইজিক্যাল টু রো ভি, এম ইজিক্যাল টু লিখতে পারবো কি রো ভি, তাই না? এই এম সমান আমরা কি লিখতে পারবো? এম ওয়ান প্লাস এম টু, তারপরে রোটা রাখলাম, কমন আকারে রাখলাম। আবার ভির পরিবর্তে আমরা কি লিখতে পারবো? ভি ওয়ান প্লাস ভি টু। মানে এইভাবে জাস্ট আমাকে বুঝে দিয়েছে, চেঞ্জ করে লিখতে পারবো না আমরা এই ম্যাথের ক্ষেত্রে, এরকম ম্যাথের ক্ষেত্রে, সংখ্যা তরঙ্গের ক্ষেত্রে। মানে একটা পরিবর্তে আরেকটা কীভাবে লিখতে হয়, অর্থাৎ এই দুটো ভরের যোগফল, এই টোটাল ভরটা, টোটাল আয়তনের যোগফল, টোটাল আয়তন, এই দুটা ঘনত্বের মিশ্রণের ঘনত্বটা হচ্ছে রো, এরকম করে লেখা যায়। আবার এম সমান রো ভি, এরকম লেখা যায় না? এই দেখো এই সূত্রটা মনে রাখবো সবসময়, এম ইজিক্যাল টু রো ভি, এম ইজিক্যাল টু রো ভি। অথবা ভি ইজিক্যাল টু কী হবে তাহলে? এম ভাগ রো, অথবা রো ইজিক্যাল টু কী লেখা যাবে? এম ভাগ ভি। এগুলো সূত্র মনে রাখবো সবসময়, এগুলো তো বেসিক সূত্র। ঠিক আছে, তাহলে সংখ্যা ধাতুর অঙ্কের সমস্যা হবে না। পরবর্তী যে টাইপের ম্যাথটা করবো এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ দেখো আমি এখন কি লিখতেছি এগুলো বলো, মানে এই টাইপের ম্যাথ থাকতে পারে তোমাদের, যে সংকর ধাতুর ম্যাথ থাকতে পারে, একটা নিক্তি দুই পাশে দুটো বস্তু ঝুলিয়ে দিয়ে আপাতত সমান পাওয়া গেছে। এই ধরনের ম্যাথ থাকলে কিভাবে আমরা ম্যাথ করে শুরু করবো, এই ধরনের তোমাদের টাইপ শিখাচ্ছি আগে, তারপর আমরা ম্যাথে হাত দেবো। ঠিক আছে, ধরো যে এরকম ম্যাথ থাকতে পারে যে একটি আংশিক নিমজ্জিত বস্তুর ওপর, নিত্য একটা বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় আছে, ওইটার উপরে কি করা হয়েছে, আরও একটা ভার ফেলে দেওয়া হয়েছে, যার কারণে ওই নিমজ্জিত বস্তুটা আরও একটু নিমজ্জিত হয়েছে। এরকম থাকলে কীভাবে ম্যাথ করতে হবে, এই ধরনের ম্যাথ নিয়ে আমরা কথা বলবো তোমাদের সাথে এখন। ধরো যে একটা বস্তু এমনিতেই ডুবে আছে, অনেকক্ষণ ডুবে আছে, ধরো এটা আছে লিকুইড, এই লিকুইডের ভিতরে বস্তুটা ডুবে আছে।
ডুবে আছে, ধরো এইটুকু পানির নিচে ডুবে আছে এভাবে। এখন কি হয়েছে, এর উপরে একটা ভার মানে এর উপরে একটা বস্তু ফেলা হয়েছে, বস্তু ফেলালে কি হবে, আরো ডুবে যাবে না, এটা বলা হয়েছে। এই বস্তুটা ফেলানোর কারণে এটা আর একটু ডুবে গেছে, এইটুকু ডুবে গেছে, এই যে এইটুকু ডিস্টেন্স আরো ডুবে গেছে, মানে এইটুকুর ভিতরে পানি চলে আসছে। মানে আগে ডুবন্ত ডুবন্ত অবস্থা ছিল যে এইটুকু এইটুকু ডুবানো ছিল, এইটুকু ডুবেছিল যে এইটুকু। কিন্তু এখন একটা ভার মানে কি বলছে, একটি আংশিক নিয়মিত বস্তু, এই যে আংশিক নিয়মিত বস্তুর উপরে বল প্রয়োগ করায়, মানে কিছু বল প্রয়োগ করছে অথবা একটা ভার ফেলে দিচ্ছে এর উপরে, একটা বস্তুর ভার একটা নির্দিষ্ট একটা বস্তুর উপর ফেলে দিচ্ছে। ফেলে দেওয়ার পরে আমরা বললাম কি, এই যে আমাদের আংশিক ডুবন্ত বস্তুটা ছিল না, এটা এটা আর একটু ডুবে গেছে, আর একটু ডুবে গেছে, এইটুকু ডুবে গেছে। এটাকে আমরা বলতেছি যে এক্সপেরিমেন্ট ডুবে গেছে। যদি ডুবে যায় তাহলে আমাদের কি ধরনের সূত্র হবে, কি ধরনের ম্যাথ হবে, এই ধরনের কথা বলতেছি তোমাদের সাথে। তাহলে দেখো, তাহলে দেখো আমরা এই বস্তুর ভরকে ধরলাম এম, যে বস্তুটা আমরা ফেলাইছি, এই এম সমান এভাবে লিখতে পারবো না, এম সমান লিখতে পারবো না যে ভি এক্স ইন্টু রো এল, অর্থাৎ এই বস্তুটা ফেলানোর কারণে কি পরিমাণ পানি অপসারণ হলো অথবা কি পরিমাণ ডুবে গেল এটা বলতে পারবো না। তাহলে দেখো এম সমান লিখতে পারবো না কি, যে এই বস্তুটার ক্ষেত্রফল, এই বস্তুর ক্ষেত্রফল ধরলাম এ, আর কি এই বস্তুটা এই বস্তুর উপরে রাখার কারণে কি পরিমাণ ডুবে গেছে এক্স। তাহলে এই এক্স পরিমাণ কার জন্য ডুবছে, এই বস্তু রাখার জন্য। তাহলে এই বস্তু রাখার জন্য আয়তন কত হবে, এটার এরিয়া ইন্টু এটার উচ্চতা যেটুকু ডুবে গেছে ইন্টু রোয়েল। তার মানে এই বস্তু ভর বের করার জন্য আমরা যদি এই সূত্র ইউজ করি তাহলে আমরা এই ভরটা বের করতে পারবো। এরকম ম্যাথ আছে আমাদের। আচ্ছা, এইভাবে ম্যাথ করলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে না আসলে যে কি হবে, পরবর্তীতে কি চাবে। তো এই জন্য আমরা কি করবো, সরাসরি ম্যাথ করবো। এখন সরাসরি যদি ম্যাথ করি তাহলে তোমাদের ধারণা পাবে যে আসলে কি করতে বলছে আর কি করতে হবে। তখন দেখবো যে ও এত সহজ, এরকম মনে হবে। তাহলে আমরা একটু রিভিশন দিই, আমরা কি কি পড়লাম এখন পর্যন্ত, রিভিশন দেব। ওকে দেখো, রিভিশন যদি দেই তাহলে আমি প্রথমে আলোচনা করছিলাম আর্কিমিডিসের সূত্র নিয়ে, তাই না? বলছিলাম প্রথমে যে আর্কিমিডিসের সূত্র কাকে বলে, আর্কিমিডিসের সূত্র কাকে বলে বলতে পারবে কেউ? অর্থাৎ কোনো বস্তুকে স্থির তরলে সম্পূর্ণ বা আংশিকভাবে ডুবালে এই যে বস্তুটা, এই বস্তুটা নিজের ওজন হারায়। কি পরিমাণ ওজন হারায়, যেই পরিমাণে তরল এখান থেকে অপসারিত হয় ওই অপসারিত তরলের ওজনের সমান হয়। তার মানে দেখো এই বস্তুর ওজন কত হবে, যেই পরিমাণ তরলের ওজন হবে ওই পরিমাণ ওজন হবে এই বস্তুর ওজন। এইখানে ওই বস্তুর ওজন কত হবে, যেই পরিমাণে তরলের ওজন হবে সেটা হবে বস্তুর ওজন। এইখানে বস্তুর ওজন কত হবে, যেই পরিমাণ তরলের ওজন হবে সেটাই। তবে এই ক্ষেত্রে একটা কথা হয়, সেটা হলো যেহেতু বস্তুটা একদম ডুবে গেছে, ডুবে গেছে তার মানে ওর আরও কিছু ভর ছিল। মানে একটা বস্তুকে তুমি যদি পানির ভিতর থেকে উপরে উঠাতে চাও একটু কম ওজন মনে হয়, মানে আপাতত একটা ওজন মনে হয়, সে ওজনটা কত সেটা যোগ করে দিতে হবে। অর্থাৎ কোনো বস্তু যদি একদম ডুবে নিচে পজিশনে চলে যায় সেক্ষেত্রে হবে এম এ প্লাস ভি ইন্টু রোয়েল, আর বাকি ক্ষেত্রে হবে কি ভি ইন্টু রোয়েল, ভি ইন্টু রোয়েল। এটা যেহেতু কিছু পরিমাণ ডুবছে সেহেতু হয়েছে ভি এক্স ইন্টু রোয়েল, সম্পূর্ণ ডুবছে এই জন্য ভি ইন্টু রোয়েল। ক্লিয়ার তো? ক্লিয়ার করছি আগে একবার। আচ্ছা, তারপরে আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ের সূত্র কি হবে, বস্তুর ঘনত্ব ডিভাইড ভাগ পানির ঘনত্ব, এটা আমরা আগেই জানি, অনেক আগেই জানি। আচ্ছা, তারপরে আমরা আলোচনা করলাম কি, তারপরে আলোচনা করলাম হচ্ছে প্লবতা নিয়ে। প্লবতা কাকে বলা হয়, কোনো বস্তুকে পানিতে রাখলে কিছু পরিমাণ ওজন হারায়, এই হারানো ওজনকে প্লবতা বলা হয়, তাই না? তার মানে আমরা প্লবতার সময় বলতে পারি অপসারিত তরলের ওজন। আচ্ছা, আবার সুতার টানটা কি জিনিস, একটা বস্তুর আপাত ওজনের কারণে ডুবে যেতে যেতেছে, মাঝখানে তা কি করলাম একটা সুতার সাথে বেঁধে রাখলাম সাপোর্ট দিয়ে, তাহলে তার ডুববে না। কিন্তু সুতার একটা টান কাজ করবে না, কি পরিমাণ টান কাজ করবে, ওই তার নিচের দিকে যে ওজনটা কাজ করবে তখন ওই ওজনটা তার সুতাতে কাজ করবে। তার মানে তার নিচের দিকে আপাত ওজন কাজ করবে, সে আপাত ওজন এই সুতাতে কাজ করবে। সুতার টান সমান লিখতে পারবো আপাত ওজন। তাহলে আমরা এর আগে দেখলাম বস্তুর ওজন সমান কি লেখা যায়, আপাত ওজন প্লাস অপসারিত তরলের ওজন। তাহলে এই বস্তুর ওজন সমান আপাত ওজনের পরিবর্তে আমরা লিখতে পারি সুতার টান, আর এই অপসারিত তরলের ওজনের পরিবর্তে লিখতে পারি প্লবতা। তাহলে সুতার টান আর প্লবতা যোগ করে বস্তুর ওজন পাওয়া যাবে। আবার যদি সরাসরি প্রশ্নে বলে প্লবতা বাহির করো, এই অপসারিত তরলের ওজন বের করলে হয়ে যাবে, তাই না? ওকে। আচ্ছা, তারপরে আমরা বিভিন্ন টাইপের অঙ্ক দেখাইছিলাম, এই ধরনের অঙ্ক থাকলে কীভাবে আমরা ম্যাথ করবো, এই ধরনের টাইপের ম্যাথ থাকলে কীভাবে করবো। যেমন এই যে নীতির অঙ্ক থাকলে কি আমরা ম্যাথ করবো, তারপরে তোমার ওই যে দাঁড়িপাল্লার ম্যাথ থাকলে, সরি এই সব দেখাইছি। এই যে একটি আংশিক বস্তু বা আরেকটা বস্তু ফেলে দেওয়া হয়েছে, কত ভরের বস্তু ফেলাইলে এটা এতটুকু ডুবে যাবে, এরকম যদি ম্যাথ আমরা করতে পারবো। তারপর সংখ্য ধাতু যদি ম্যাথ থাকে আমরা করতে পারবো, সমস্যা হবে না, তাই না? আচ্ছা, তাহলে আমরা আজকে তোমরা বেসিকগুলো একটু শিখে রাখো, নেক্সট ক্লাসে মানে নেক্সট ম্যাথে নেক্সট ক্লাস নিব, ওই ক্লাসে আমরা ম্যাথ আলোচনা করব, ঠিক আছে? খুব শীঘ্রই ক্লাসটা আপলোড করা হবে, ভিডিও প্রায় তৈরি হয়ে গেছে ওইটাও। একটু অপেক্ষা করো তোমরা আর সূত্রগুলো দেখো।
তাহলে আজকের এই ক্লাসটা আর্কিমিডিসের বেসিকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।